ছুরিটা এসে সাঁ করে সুব্রতর ডান হাতে আঘাত হানল। সঙ্গে সঙ্গেই রিভলভারটা ওর হাত থেকে সশব্দে মাটিতে পড়ে গেল। সুব্রত পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নেওয়ার আগেই কে একজন ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ের ওপর। সুব্রত এক ঝাঁকানি দিয়ে লোকটাকে ফেলে দিতেই লোকটা অন্ধকারে সুব্রতর পা চেপে ধরল। সুব্রত আবারও পড়ে গেল। ততক্ষণেই আরো একজন এসে সুব্রতর ওপর ঝাঁপিয়ে পড়েছে। ধস্তাধস্তি শুরু হয়ে গেল সেই অন্ধকারেই। সুব্রত একজনের পেটে একটা প্রচন্ড জোরে লাথি বসিয়ে দিল। লোকটাও একটা শব্দ করে ছিটকে পড়ল দূরে। সুব্রত সবে উঠে দাঁড়িয়েছে, হঠাৎই কে তার মাথার উপরে অন্ধকারেই একটা প্রচন্ড আঘাত আনল। সুব্রত চোখে অন্ধকার দেখতে লাগলো। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। মাথায় হ্যাট আর গায়ে লং কোট, সাদা কুয়াশার ভিতর দিয়ে হেঁটে আসছে এক বাঙালি কিংবদন্তি। বাংলার পাড়ায় পাড়ায় গল্প হয়ে ওঠা যে মানুষটা, যার ছায়ায় লুকিয়ে থাকে অপরাধীরা আর পুলিশেরাও যার বুদ্ধির ভক্ত, তিনি কিরিটি রায়। তার বুদ্ধি, যুক্তি আর চোখের চাহনি যথেষ্ট রহস্যভেদ করতে। রহস্য হোক, রাজনীতি হোক, কিরিটির সামনে কেউই নিরাপদ নয়। কিন্তু আজ সব পাল্টে যাচ্ছে। আজ সেই কিরিটির চোখে আতঙ্ক। কে সে? কে দাঁড়িয়ে আছে অন্ধকারে? আর কার থাবায় কিরিটির বুকেও ছায়া নামছে? নিহার রঞ্জন গুপ্তর কালোজয়ী কিরিটি কাহিনী অবকুণ্ঠিতা অবলম্বনে কেয়ার অফ কাহিনীর আজকের নিবেদন, কিরিটি ও নেকড়ের থাবার হামলা। এই গল্পে শিকার আর শিকারী দুজনেই অজানা। চলুন সেই অন্ধকারে একসাথে পা রাখি। কতক্ষণ যে সুব্রত অজ্ঞান হয়ে পড়েছিল তা সে বলতে পারে না। ধীরে ধীরে একসময় একটু একটু করে ওর জ্ঞান ফিরে এলো। মাথাটা তখনও বেশ ভারী, ঝিমঝিম একটা ভাব। শরীরটা বরফের মতো জমাট বেঁধে গেছে। রক্ত চলাচল একেবারে বন্ধ। চোখের পাতা দুটো খুলতে তখনও বেশ কষ্ট হচ্ছে। কিন্তু কোথায় আছে সে? কি অন্ধকার! কালো বাদুরের ডানার মতো অন্ধকার চাপ বেঁধে উঠেছে যেন। একটা ধুলোবালির সোঁদা গন্ধে নাক জ্বালা করে। সুব্রত পাশ ফিরতে গেল। সমস্ত শরীরটা যেন একই সঙ্গে প্রতিবাদ করে উঠল। ও বুঝতে পারল ওর হাত পা সমস্তই বাঁধা একটা শক্ত দড়ি দিয়ে। হাত দুটো বাঁধা অবস্থাতেই চোখের কাছে নিয়ে এলো সে। শক্ত করে বাঁধা, আলাদা করবার কোনো উপায় নেই। অন্ধকার ঘরের মধ্যে ও চেয়ে দেখতে লাগলো। ওই মাথার উপরে দেওয়ালের গায়ে খুলখুলি দিয়ে একটু যেন ক্ষীণ আলোর আভাস পাওয়া যাচ্ছে। বুঝতে পারল ওকে হাত পা বেঁধে একটা ময়লা তক্তপোষের উপর ফেলে রেখে গেছে ওরা। এই বদ্ধ ঘরের অন্ধকার থেকে কে তাকে মুক্তি দেবে? ঝোঁকের মাথায় হঠাৎ অমনভাবে একটা মাত্র পিস্তলের উপর নির্ভর করে চারজন শত্রু সম্মুখীন হওয়া তার কোনো মতেই উচিত হয়নি। কপালের দুপাশের রগ দুটো যেন বেদনায় তপতপ করছে। শরীরের সর্বত্রই একটা ক্লান্তি, বেদনা। কিছুক্ষণ একান্ত নিঃসহায় ভাবেই ও কান পেতে যেমন পড়েছিল তেমনই পড়ে রইল। যদি কোনো শব্দ শোনা যায়, কিন্তু কোনো শব্দই পাওয়া যাচ্ছে না। মৃত্যুর এই জমাট শীতল অন্ধকার যেন অক্টোপাসের মতো 8 হাত বাড়িয়ে তাকে মারণ বাঁধনে জড়িয়ে ধরেছে। হঠাৎ পাগলের মতো সে একবার হাতের বাঁধনটা ছিঁড়ে ফেলতে চেষ্টা করল, কিন্তু সবই বৃথা। সরু শক্ত দড়িতে এমনভাবে বাঁধা যে তার সাধ্য নেই সে ছিঁড়ে ফেলে সেই বাঁধন।
দড়িটা খুলবার চেষ্টা করতে গিয়ে ফল এই হলো যে হাতের উপরে বাঁধনটা চামড়া আর মাংস কেটে আরো শক্ত হয়ে বসে গেল। উপায় নেই, এমনিভাবেই বন্ধ অবস্থায় এই অন্ধকার ময়লা ঘরের মধ্যে পড়ে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে কেউ এসে তাকে মুক্তি দেয়। কিন্তু কেই বা তাকে মুক্তি দিতে আসবে এই অন্ধকার গুহা থেকে? কেই বা জানতে পারবে, কিরিটি কি বুঝতে পারবে তার অবস্থা? কিন্তু সে কোথায় আছে তা তো সেও জানে না। এখনো কি সেই চিতপুরের বাড়িটারই কোনো একটা ঘরের মধ্যে বন্দী হয়ে রয়েছে সে? আচ্ছা, এখন কি রাত্রি নাকি নাকি দিন হয়েছে? হয়তো এমন কোনো পোড়োবাড়ির এক কোঠরের মধ্যে তাকে বন্দী করে রেখেছে, যার আশেপাশে মাইল খানিকের মধ্যেই হয়তো মানুষেরও কোনো চিহ্ন নেই। মানুষ হয়তো সেখানে মোটেই আসে না। হয়তো তিল তিল করে তাকে এই বন্ধ অন্ধকার ঘরের মধ্যে এমনই হাত পা বাঁধা অবস্থাতেই খিদে তেষ্টায় কাতর হয়ে মরে যেতে হবে। কেউ জানবে না, কেউ শুনবে না তার আর্ত কাতর চিৎকার। আর যদি বা কেউ আসে, সে হয়তো শত্রুপক্ষেরই হবে, যে তার দুর্দশা দেখে নেকড়ের মতো দাঁত বের করে নিষ্ঠুর হাসি হাসবে। কিন্তু না, এসব কি পাগলের মতো ভাবছে ও? যেমন করেই হোক তাকে মুক্তি পেতেই হবে। মনে পড়ল বহুদিন আগে একবার সে এমনই এক ঘরে বিখ্যাত দস্যু কালো ভ্রমরের চক্রান্তে বন্দী হয়েছিল, কিন্তু সেখান থেকে তো সে পালিয়েছিল। হঠাৎ তার মনে যেন আশার একটা জোয়ার এসে ঝাপটা দিল। সুব্রতর সমস্ত অন্তর যেন বাঁচবার জন্য একটা অদম্য প্রেরণায় আবারও জেগে উঠল। বাঁচতে তাকে হবেই, বিপদে সাহস হারালে চলবে না। ধীরে ধীরে বহু কষ্টে কোনো মতে ওই বাঁধা অবস্থাতেই উঠে বসল সে। হঠাৎ তার মনে পড়ল তার ডান পায়ের নিচের দিকে একটা তীক্ষ্ণ জাপানি ছুরি বাঁধা রয়েছে। নিচু হয়ে দাঁত দিয়ে ও হাঁটুর ওপরে কাপড়টা ছিঁড়ে ফেলল, কিন্তু সে ছুরিটা সে বের করবে কি করে? মুখে করেই অনেক কষ্টে ছুরিটা টেনে বের করল সে। আর তারপরেই বাঁধন কাটতে তার বেশি দেরি হল না। ছুরিটা দাঁতে চেপে ধরে প্রথমেই হাতের বাঁধন একটু একটু করে সে কেটে ফেলল, তারপর পায়ের আর শরীরের বাকি অংশেরও। সে এখন মুক্ত। আনন্দে ওর মুখের ওপর হাসি ফুটে উঠল। বাঁধন থেকে মুক্ত হয়ে খাটের উপর থেকে নিচে নেমে দাঁড়ালো সে। পকেট হাতড়ে দেখল তার পেন্সিল টর্চটা আছে কিনা। ধন্যবাদ ভগবানকে, অশেষ ধন্যবাদ। টর্চটা তখনও তার পকেটের ক্লিপেই আঁটা রয়েছে। শত্রুরা সেটা নিয়ে যায়নি। বোতাম টিপতেই একটা সরু আলোর রেখা অন্ধকারের বুক চিরে জেগে উঠল, যেন তীক্ষ্ণ অনুসন্ধানী এক দৃষ্টি। প্রথমেই আলো দিয়ে সে খুঁজতে লাগলো ঘরে কোনো দরজা আছে কিনা। এদিককার দেওয়ালে একটা বন্ধ দরজা ওর নজরে পড়ল, কিন্তু দরজাতে ধাক্কা দিতে দেখল দরজা বাইরে থেকে বন্ধ। তাছাড়া দরজাটা শক্ত সেগুন কাঠের। তার সাধ্য নেই যে দরজাটা ভেঙে ফেলে পায়ের জোরে। লোহার মতোই শক্ত, কিন্তু তবুও একবার সে দেহের সমগ্র শক্তি একত্রিত করে দরজাটার ওপর চাপ দিল, কিন্তু বৃথা সে চেষ্টা। কতকটা হতাশ হয়েই সে ঘরের দেওয়ালগুলো পরীক্ষা করে দেখতে লাগলো। তখন নিরেট ইট আর সিমেন্টের তৈরি দেওয়াল, কোথাও এতটুকু ফাঁক ফোকর নেই। দেওয়ালে দেওয়ালেও ও টোকা মেরে দেখল যদি কোনো ফাঁপা থাকে, কিন্তু না, শক্ত নিরেট দেওয়াল। পরিশ্রমে ও ক্লান্তিতে ওর কপালের ওপর তখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। ধূপ করে সুব্রত তখন ধুলিমলিন মেঝের ওপর বসে পড়ে দু হাতে মাথা চেপে ধরল। না, আর কোনো আশাই নেই। কিন্তু কি করবে ও এখন? তবে কি ওর মুক্তি নেই?
হ্যালো, হ্যাঁ লালবাজার, আমি রায় বলছি, কিরিটি রায়। ইন্সপেক্টর তালুকদারকে ফোনটা একটু দিন। বলছি মিস্টার রায়, বলুন। একটা গোটা রাত পেরিয়ে গেছে, এখনো অবধি সুব্রতর কোনো খবর পাওয়া যায়নি। আমি বুঝতে পারছি না আপনারা ঠিক কতটা তৎপরভাবে কাজ করছেন। আমি আপনার চিন্তাটা অবশ্যই বুঝতে পারছি মিস্টার রায়, কিন্তু আমাদের হাতেও তো কিছু নেই না। সুব্রতবাবু যে নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়েছেন সেটা আপনি নিজেই দেখে বললেন। আমি তো বললাম ওর বাড়িতে কোনো রকম ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই, কিন্তু তার মানে আপনারা সুব্রতকে খুঁজবেন না, এটা তো হতে পারে না। বাট মিস্টার রায়, সুব্রত বাবু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাই 24 ঘন্টা পেরোনোর আগে আমরা তো ওনাকে মিসিং বা কিডন্যাপড কোনোটাই বলতে পারি না। না, কিন্তু কাল রাতে সুব্রতর আমাদের বাড়িতে এসে ডিনার করার কথা ছিল। আপনার সাথে কথা বলে থানা থেকে বেরোনোর পর ও বাড়ি পৌঁছেও আমাকে ফোন করেছিল। তখনও আমাদের বাড়ি আসার কথাই ঠিক ছিল, কিন্তু রাত 10:30 বেজে যাওয়ার পরেও যখন সুব্রত এ বাড়ি এলো না, তখন থেকে আমি ওর বাড়িতে ফোন করছি এবং আপনি জানেন ফোন কেউ ধরেনি। তারপর আমরা যখন বাড়িতে যাই সেখানে তখন দরজা খোলা ছিল। হ্যাঁ, আমি আপনার সমস্ত কথাই বুঝতে পারছি মিস্টার রায়, কিন্তু আপনি বলুন না, আমি এখন কি করব? কোথায় খুঁজবো ওনাকে? কারণ হতেই তো পারে উনি হয়তো ওনার কোনো পরিচিতর বাড়িতে গেছেন, তাড়াহুড়োই আপনাকে জানাতে পারেননি, এখন হয়তো আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না। সুব্রত যদি আর 5টা ছেলে হতো তাহলে আমিও এটাই ভাবতাম, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন ও আমার সহকারী। আর সহকারী হওয়ার দরুন আমার প্রত্যেকটি শত্রু ওর শত্রু, আর আমার কোনো শত্রুই যে খুব একটা সহজ সরল নয় তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আপনি কি নির্দিষ্ট কারোর কথা ভাবছেন? সেভাবে নির্দিষ্ট করে আমি বলতে পারবো না, তবে আমার মতে মনে হয় আপনি কেসটা রেজিস্টার করে নিন এবং সুব্রতকে খোঁজা শুরু করুন। আমিও দেখছি আমার দিক থেকে কি করা যায়। বেশ, আপনি যখন এত করে বলছেন তখন আমি না হয় কেসটা রেজিস্টার করে নিচ্ছি। অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখনকার মতো ছাড়লাম, কিছু জানতে পারলে অবশ্যই জানাবেন। গতকাল বিকেলে সুব্রতর সাথে শেষবারের মতো কথা বলেছিল কিরিটি। তারপর ওরই একটা কাজের জন্য থানায় গিয়েছিল সে। কথা হয়েছিল রাতের ডিনারটা কিরিটির বাড়িতে সবাই একসাথেই করবে, কিন্তু বাড়ি ফেরার পর সুব্রত হঠাৎ কোথায় যেন উধাও। কাল রাত থেকে এখনো ভোর অবধি কিরিটি দু চোখের পাতা এক করতে পারেনি। এখন কৃষ্ণা 2 কাপ কফি নিয়ে ঘরে ঢুকলো। তুমি হঠাৎ এত চিন্তা করছো কেন বলো তো? মানে এরকম তো আগেও হয়েছে, আমি ধরেই নিচ্ছি ওর কোনো বিপদ হয়েছে, কিন্তু সুব্রত তো এরকম অনেক বিপদ কাটিয়ে নিজেই বেরিয়ে এসেছে, তাহলে এবারে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি এখনো ভয় ঠিক পাচ্ছি না, তবে চিন্তা হচ্ছে আসলে এখন যে কেসটা হাতে রয়েছে সেটা বেশ জটিল, আর আমি যা ভাবছি সেরকমটা যদি হয় তাহলে সত্যি চিন্তার ব্যাপার আছে। সারা রাত জেগে না তুমি বোধহয় কথা বলতে কিভাবে হয় সেটাও ভুলে গেছো। নাও কফিটা খাও আর তারপর বলো কি কেস। কিরিটি কিছু বলতে যাওয়ার আগেই তার হাতে কফির কাপটা ধরিয়ে দেয় কৃষ্ণা, আর তারপর নিজের কাপটা নিয়ে উল্টো দিকের একটা রকিং চেয়ারে বসে তাকিয়ে থাকে কিরিটির দিকে। কিরিটি বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর কফিতে একটা চুমুক দিয়ে তারপর কথা বলতে শুরু করে। বেশ কয়েকদিন আগে নাগের বাজারের দিকে একজন ব্যবসায়ী মারা যান। ভদ্রলোকের নাম শুনলে হয়তো চিনতে পারবে, শচীন্দ্রনাথ সান্যাল। আচ্ছা, এনার মৃত্যুর কথা তো খবরের কাগজে পড়েছিলাম। উনি তো বিখ্যাত একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন না? ইন্ডিয়ান কেমিক্যালসের চেয়ারপারসনও তো ছিলেন শুনেছি, কিন্তু এনার তো রহস্য মৃত্যু হয়নি। ওনার বাড়িতে তো কাজ হচ্ছিল, আর তাতেই কোনো কারণে দুর্ঘটনা ঘটে এবং উনি ওই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। তা ওনার মৃত্যুর তদন্ত করছো নাকি তুমি? না, ঠিক ওনার মৃত্যুর তদন্ত করছি না, তবে ওনার মৃত্যুটা খবরের কাগজের লোকজন যতটা স্বাভাবিক করে দেখাচ্ছে ততটা স্বাভাবিকও নয়। মানে পুলিশের সন্দেহ হচ্ছে যে মৃত্যুটা হয়তো স্বাভাবিক নয়, কিন্তু পরিবারের তরফ থেকে যেহেতু কিছু জানানো হয়নি তাই অফিসিয়াল তদন্ত করা যাচ্ছে না। কিন্তু তুমি ভাবছো কেন যে মৃত্যুটা স্বাভাবিক নয়? আমি ভাবছি না, ভাবছেন পুলিশের রিটায়ার্ড আইজি শঙ্খশুভ্র ভাদুরী। কেন? ওনার এমন ভাবনার কারণ কি? গত সপ্তাহে এই ঘটনাটা ঘটে যাওয়ার 2 দিন পর সন্ধ্যাবেলা হঠাৎ আমি একটা ফোন পাই। হ্যালো হ্যালো, আমি কি কিরিটি রায়ের সঙ্গে কথা বলছি? হ্যাঁ বলছি। আপনি? বয়সে তুমি আমার থেকে অনেকটাই ছোট, স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা কম। তা
তোমাকে যদি দুটো কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? সেটা কথার উপর নির্ভর করছে, কিন্তু তার আগে এটা জানা দরকার কথাটা কে বলছে। ও, তোমাকে বলা হয়নি, আমি শঙ্খ শুভ্র ভাদুরী। এই দেশের পুলিশ প্রশাসনের হয়ে কাজ করতাম এককালে, এখন রিটায়ার্ড। আপনি কি আইজি শঙ্খ শুভ্র ভাদুরী? হ্যাঁ, তাও ছিলাম এককালে। তা তুমি বেশ খবরাখবর রাখো দেখছি। ভালো ভালো। আপনি যখন আমাকে ফোন করেছেন তখন এটুকু নিশ্চয়ই জানেন আমি কে এবং আমার কাজ কি। তাই কাজের সূত্রে আপনার নাম শুনবো না এমন ভাবনা আপনার ভনিতা মাত্র। বাহ, সঠিক লোককেই ধরেছি তাহলে। আপনি একটু খোলসা করে বললে খুব সুবিধা হয়। বলবো তো, খোলসা করে বলবো বলেই তো তোমাকে ফোন করেছি। তবে কাজের কথা বলার আগে একটা কথা তোমাকে বলে রাখি। শোনো, যদি কখনো কেউ ফোন করে জিজ্ঞাসা করে তুমি কিরিটি কিনা, তাহলে এমন ঝটপট নিজের পরিচয়টা দিও না। আগে জেনে নিও সে কে, কি চায়, সে কেমন ধরনের মানুষ, সেটা তার কথা বলার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। তারপর তাকে নিজের আসল পরিচয়টা দিও, বুঝলে? 45 বছরের চাকরি জীবনের অনেক উপলব্ধির মধ্যে এটা একটা তোমাকে বলতে ইচ্ছে হলো, তাই বললাম আর কি। টেলিফোন ডাইরেক্টরিতে আপনার নাম্বারটা অনেকবার দেখেছি, অনেকবার মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলবো। আপনি যে ধরনের কেস সলভ করেছেন সেগুলোর সম্বন্ধে আপনার কাছ থেকে অনেক কিছু জানার ইচ্ছেও ছিল, কিন্তু সত্যি বলতে কি কখনোই আপনাকে ফোন করা হয়ে ওঠেনি। কিন্তু আপনার নাম্বারটা আমার ঠোঁটস্থ ছিল, তাই আজ হঠাৎ আপনার নাম্বার থেকে ফোন দেখে একটু পিছলে গেছিলাম বলতে পারেন। যাই হোক, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। হ্যাঁ, আমি তোমাকে ঠিকই চিনেছি। আমার এখন বয়স হয়ে গেছে, কিছুই সেভাবে করতে পারি না। তাই এই অবস্থায় কোনো কেসের তদন্ত করা তো অনেক দূরের কথা। কি কেস? ইন্ডিয়ান কেমিক্যালসের এক্স চেয়ারপারসন শচীন্দ্রনাথ সান্যাল আমার ছোটবেলার বন্ধু ছিল। ওর আকস্মিক মৃত্যুর ব্যাপারটা খবরের কাগজে পড়েছ নিশ্চয়ই। হ্যাঁ, ওরই মৃত্যুর ব্যাপারে তদন্তের জন্য আমার তোমাকে চাই। কিন্তু ওনার পরিবার। কিরিটিকে কথা বলতে না দিয়ে ভাদুরী বাবুই কথা শুরু করলেন। জানো, 83 বছরের জীবনে এটুকু বুঝেছি, বন্ধুর থেকে বড় কোনো পরিবার নেই, আর পরিবারের থেকে বড় কোনো শত্রু নেই। তাই এসব পরিবারের ধোপবাজি আমার সামনে টিকবে না। বুঝেছি। তা আপনার এই মৃত্যু অস্বাভাবিক মনে হওয়ার কারণ কি? কারণ অনেক আছে। প্রথম কারণ, সচি আমাকে অনেকবার বলেছিল ওর যে কোনো দিন দুর্ঘটনায় মৃত্যু হতে পারে। এবার তুমি এর প্রমাণ চাইলে সেটা আমি দিতে পারবো না, কারণ ওর কোনো মুচলেখা আমার কাছে নেই। আর এই কথাটা পরিবারের লোকেও কেউ বলবে না। বেশ, বুঝলাম। তবে ওনার ওইরকম মনে হওয়ার কারণ কি ছিল? দেখো, সেসব কথা তোমাকে কখনো পরে খুলে বলবো। তবে যেটা তোমার জেনে রাখা দরকার সেটা হলো, এই 80-83 বছর বয়সেও সচির মতো স্বাস্থ্যবান এবং নিয়মিত শরীর চর্চা করা লোক শুধু কলকাতায় কেন, গোটা ভারতবর্ষে খুব কমই ছিল। এমনকি সচি আমার থেকেও অনেক বেশি শারীরিকভাবে সক্ষম। সেই স্কুলে পড়ার সময় থেকে দেখছি রোজ সকালবেলা নিয়মিত হাঁটতে যাওয়া, ব্যায়াম করা ও একদিনের জন্য ছাড়েনি। নেহাত ওদের বংশে ইঞ্জিনিয়ার হওয়ার ধাত, না হলে আমারও আগে হয়তো পুলিশের চাকরিটা পেয়ে যেত। এবার তুমি বলো, এমন একজন মানুষ সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যাবে, এটাও কি সম্ভব? আর যদি ধরেই নি যে ওর পাটা পিছলে গেছিল বা কোনো কারণে ভারসাম্য হারিয়েছিল, তারপরেও নিজেকে সামলে নেওয়ার বা এই দুর্ঘটনাটা এড়িয়ে যাওয়ার যথেষ্ট ক্ষমতা তার ছিল।
তো এই ক্ষেত্রে সেটা হয়নি, আর আমার সন্দেহটা সেখানেই। কিন্তু এমনটাও তো হতে পারে যে উনি সত্যি সত্যি পা পিছলে পড়ে গেছেন। দুর্ঘটনা তো এরকম ভাবেই হয়। বেশ, তাই যদি হয় তাহলেও আমি চাই তুমি একবার নিজে গোটা ব্যাপারটা দেখো। সবকিছু দেখে শুনে যদি তোমারও মনে হয় সত্যি সত্যি সচিব পা পিছলে পড়ে গেছে, তাহলে আমার এটা মেনে নিতে সুবিধা হবে। ধরে নাও এটা আমার বুড়ো বয়সের একটা ভীমরতির লক্ষণ। শারীরিকভাবে সক্ষমের ব্যাপারটা বলতে পারবো না, তবে মানসিকভাবে আপনার মতো সক্ষম মানুষ খুব কমই আছে, সেটা আমিও জানি। তাই আপনার যখন মনে হয়েছে এই ব্যাপারে আমার থাকা দরকার, তখন আমি নিশ্চয়ই থাকবো। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কতদূর কি করা যায়। বেশ বেশ, তোমার কিছু জানার প্রয়োজন হলে 24 ঘন্টা যে কোনো সময় আমাকে এই ফোন নাম্বারে ফোন করবে, বা আমার বাড়ি এসে দেখাও করতে পারো। তবে আমি তোমার বাড়ি যেতে পারছি না, তার জন্য দুঃখিত। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি দেখছি ব্যাপারটা। সেই দিনকার ঘটনা এতদূর অব্দি বলে কিরিটি এবার থামল। আচ্ছা, কিন্তু সেই ঘটনার সঙ্গে আজকের সুব্রতর মিসিং হওয়ার কি সম্পর্ক? আমি সেই দিন থেকে ওই কেসটা নিয়ে কাজ শুরু করেছিলাম, আর মোটামুটি বুঝতেও পেরেছিলাম কি হতে পারে না পারে। সেই ব্যাপারে কথা বলার জন্যই কাল সুব্রত থানায় গিয়েছিল, কিন্তু তারপর বাকিটা তো দেখতেই পাচ্ছ। এই কেসটাতে কি এমন ছিল যার জন্য সুব্রত মিসিং হয়ে যাবে? কি না বলো, কি মানে কালো ভ্রমর? না, পরিচিত শত্রু পাওয়া ভাগ্যের ব্যাপার, তবে আমার ধারণা আমাদের এই শত্রুটি নতুন, আগে কখনো আমরা এর মুখোমুখি হইনি। কিরিটির কথা শেষ হওয়ার আগেই টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, ব্যবসা সম্বন্ধে আপনার ধারণা কি? কে বলছেন? আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আশা করি চিনতে পারছেন। কি চান? আমি কি চাই সেটা প্রশ্ন নয় কিরিটি বাবু, প্রশ্ন হলো আপনি কি চান। যদি সুব্রতকে সুস্থ অবস্থায় দেখতে চান, তাহলে কয়েকটা দিনের ছুটি নিয়ে কোথাও একটু ঘুরে আসুন না। এমনিতেও আপনি তো কলকাতার বাইরে খুব একটা যান না, একটা হাওয়া বদলের বেশ প্রয়োজন আছে আপনার। সুব্রত কোথায়? ওকে এইসবের ভেতরে জড়ানোর কোনো প্রয়োজন নেই। ও কোনো কেসের ব্যাপারে আগে থেকে কিছু জানে না, ও কেবলমাত্র আমাকে সাহায্য করে। সেটাই তো, আমিও আপনাকে সাহায্য করতেই চাইছি, কিন্তু আপনি কিনা বারবার আমার কাছে ব্যাঘাত ঘটাচ্ছেন। এবার বুঝতেই তো পারছেন আমি ব্যবসায়ী মানুষ, লাভ লোকসানের ব্যাপারটা তো আমাকে দেখতে হয়, আর আপনার দিক থেকে আমি কোনো লাভ দেখতে পাচ্ছি না। দেখুন, আপনি 2 দিন সময় রইল আপনার কাছে, এর মধ্যে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আপনার কাজ দেখলেই আমি বুঝতে পারবো। আর আপনার কাজের উপরই নির্ভর করে আছে যে গঙ্গার ঘাটের সুব্রত লাশ পাওয়া যাবে নাকি নিজের বাড়ির সামনে ওকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাবেন। তবে একটু তাড়াতাড়ি ভাববেন কেমন? আজ রাখি, দেখা হবে। ফোনটা রেখে দেওয়ার পরেও কিরিটি কয়েক মুহূর্ত পাথরের মতো বসেছিল। কৃষ্ণার মুখ দেখে বুঝতে পেরেছে যে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। কি হয়েছে? হ্যাঁ, কার ফোন? কি বলছে? সুব্রতর ব্যাপারে কিছু জানতে পারলে? আমাকে একটু বেরোতে হবে কৃষ্ণা। তুমি জঙ্গলিকে বলে দাও বাড়ির সমস্ত দরজা জানলা যেন ভেতর থেকে ভালোভাবে বন্ধ করে রাখে, আর আমি না ফেরা অবধি কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে। কিন্তু কৃষ্ণাকে আর কোনো কথা বলতে না দিয়ে কিরিটি হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু ওর অজান্তেই দুজোড়া চোখ ওকে অনুসরণ করে চলল। এমনি করে বসে থাকলে তো চলবে না, মুক্তির কোনো একটা উপায় তো বের করতেই হবে। আবারও তখন দ্বিগুণ উৎসাহে সুব্রত উঠে দাঁড়ালো। এবারে সে হাতের টর্চটা জেলে আলো ফেলে ফেলে ঘরের মেঝেটা ভালো করে পরীক্ষা করে দেখতে শুরু করলো। শক্ত সিমেন্টে করা মেঝে, লোহার মতো কঠিন, প্রায় 1 ইঞ্চি পরিমাণ ধুলো পুরু হয়ে জমে রয়েছে।
ধুলো সরিয়ে সরিয়ে সুব্রত মেঝে ঠুকে ঠুকে পরীক্ষা করতে লাগলো। হঠাৎ এক জায়গায় ওর নজরে পড়ল একটা লোহার উঁচু বল্টুর মতো কি যেন একটা মেঝে থেকে উঁচু হয়ে রয়েছে। সুব্রত তখনই সেটাকে নিয়ে প্রবল উৎসাহে নাড়াচাড়া করতে শুরু করলো, কিন্তু সেটা মেঝের সিমেন্টের সঙ্গে একেবারে গাঁথা রয়েছে। এটা যখন মেঝেতে আছে তখন এর থাকার একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, না হলে হঠাৎ মেঝেতে একটা লোহার বল্টুর মতো থাকতেই বা যাবে কেন? সুব্রত আবারও আলো ফেলে ফেলে ঘরের মেঝের সর্বত্র খুঁজে দেখতে লাগলো, কিন্তু আর কোথাও ওরকম লোহার বল্টু তার নজরে পড়ল না। সুব্রত যখন অনেক চেষ্টা করেও গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করেও সেটাকে এতটুকু নাড়াতে পারল না, তখন সে তার ছুরিটা দিয়ে বল্টুর চারপাশে কুড়ে ফেলতে লাগল। ফলে কিছুক্ষণের মধ্যেই বল্টুটা আরো একটু সজাগ হয়ে উঠল। এবারে হঠাৎ কি একটা ভেবে সুব্রত বল্টুটার উপর দাঁড়িয়ে প্রচন্ড একটা চাপ দিল। সঙ্গে সঙ্গেই একটা ঘর ঘর শব্দ শুনতে পাওয়া গেল। চোখের নিমেষে ঠিক হাতখানেক দূরে মেঝের পাথর সরে গিয়ে একটা গোলাকার গর্ত দেখা গেল। সুব্রত এক লাফ দিয়ে সেখান থেকে সরে দাঁড়ালো। বুকটার মধ্যে তখনও তার উত্তেজনায় থরথর করে কাঁপছে। সুব্রত এগিয়ে এসে গর্তটার মুখে আলো ফেলল। দেখল মেঝেতে যেখানে পাথর সরে গিয়ে ফাঁক রয়েছে সেখানে একটা গোলাকার সিমেন্টের ঢাকনা মতো নিচের দিকে ঝুলছে। গর্তের মুখে সে ভালো করে আলো ফেলল আবারও। ধাপে ধাপে অপ্রশস্ত সিঁড়ি নিচের দিকে কোনো একটা অন্ধকার গহ্বরে নেমে গেছে। ও এতক্ষণে বুঝতে পারল এটা কোনো একটা গোপন সুড়ঙ্গ পথ, কোনো স্প্রিং বা ওই জাতীয় কিছু সাহায্যে কাজ করে বিষয়টা। আশ্চর্য, এই সিঁড়ি কোথায় গিয়ে শেষ হয়েছে? এই সিঁড়ি ধরে এগোলে শেষ পর্যন্ত কোথায় যেতে হবে কে জানে, হয়তোবা সাক্ষাৎ মৃত্যুর গহ্বর বরাবর চলে গেছে। এখন এই পথ ধরে এগোনো কি উচিত হবে? কিন্তু কিন্তু এখানে বসে থেকেই বা লাভ কি? এখানে থাকলেও তো মুক্তির কোনো উপায়ই হবে না। এখানে সুব্রতকে এইভাবে বন্দি করে রেখেছে যে শত্রুপক্ষ, তারা নিশ্চয়ই আরামে বসে থাকবে না। তারা যদি দলে ভারী হয় এবং তাদের হাতে অস্ত্রশস্ত্র থাকে, তবে মুক্তির পথ আরো কঠিন হওয়াই স্বাভাবিক। এই অবস্থায় বিবেচনা করে দেখতে গেলে এগিয়ে যাওয়াই উচিত। হয়তোবা এই পথের শেষেই মুক্তি মিললেও মিলতে পারে। চান্স একটা নেওয়া দরকার। সুব্রত উঠে দাঁড়ালো। তারপরেই গর্তের ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল সে। সুব্রত সিঁড়ি বেয়ে নামতে নামতে একবার থমকে দাঁড়ালো, কোনো শব্দ শোনা যায় কিনা। কিন্তু না, তেমন কিছুই শোনা যায় না। সুব্রত আবারও সিঁড়ি ভাঙতে লাগলো। বেশ কয়েকবার নামার পর ওর পা সমতল জায়গায় ঠেকল। হাতের টর্চটা জেলে চট করে একবার আশপাশ আলোতে দেখে নিল। সরু অপ্রশস্ত গলিপথ, কিন্তু কোথায় গিয়ে যে ওই পথ শেষ হয়েছে তার কিছুই বোঝবার উপায় নেই। যেন বিরাট একটা কালো অজগর মুখ খুলে অপেক্ষা করে আছে ওরই জন্য। সুব্রত আবারও এগিয়ে গেল। বোধহয় 10 পাও সে এগোয়নি, হঠাৎ করেই কারো একটা ভীষণ জোরে হুঙ্কার শুনতে পেল। সালা থাম! বিস্ময় ও ঘটনার আকস্মিকতায় সুব্রত থমকে দাঁড়িয়ে পড়ল। সে পিছন ফিরে লোকটাকে দেখার জন্য তাকাতেই একটা জোরালো আলো ওর চোখের ওপর পড়ল। চোখে ধাঁধা লেগে গেল। কি হে মাস্টার, চলেছ কোথায়? সুব্রত দেখল গলিপথ কখন যেন বেড়ে গেছে। ও খেয়ালই করেনি। সামনে জমদূতের মতো দুজন লোক দাঁড়িয়ে, তাদের দুজনেরই হাতে পিস্তল ধরা। সুব্রত তার হাতের টর্চটা জেলে নিঃশব্দে লোক দুটোর মুখের ওপর ফেলল। শান্ত অবহেলার ভঙ্গিতে
লোক দুটি দাঁড়িয়ে রয়েছে। তাদের মুখে মৃত্যুর মতো নিষ্ঠুর অভিব্যক্তি। সুব্রত নিরস্ত্র, সম্বল মাত্র এই জাপানি ছুরিটা। দুটো পিস্তলের কাছে ওটা কিছুই নয়। সুব্রত চকিতে তার আশেপাশে একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নিল। গলিপথটা যেখানে শেষ হয়েছে তার সামনেই দেখা যায় দুদিকের দেওয়ালে দুটো দরজা, একটার পাল্লা বন্ধ আর অন্যটার খোলা। খোলা পাল্লার সামনেই লোক দুটো দাঁড়িয়ে, তিনজনেই নিস্তব্ধ, নিঝুম। কারো মুখে কোনো কথা নেই, যেন একটা বরফের মতো ঠান্ডা নিস্তব্ধতা অন্ধকারে ওদের সবার গলা চেপে ধরেছে। সুব্রতর মাথায় একটা বুদ্ধি এলো। সে তার টর্চের আলো একজনের মুখের ওপর ফেলল। হঠাৎ করে আলোটা আসায় লোকটার চোখ বুজে গেল মুহূর্তের জন্য, আর সেই মুহূর্তেই সুব্রত চোখের পলকে মরিয়া হয়ে বিড়ালের মতো নিচু হয়ে লোকটার পায়ে সজোরে এক লাথি মারল। লোকটার হাতে টর্চ ছিল, কিন্তু হঠাৎ এইভাবে আক্রান্ত হয়ে সেটা একপাশে ছিটকে পড়ল। সঙ্গে সঙ্গেই একটা আর্ত চিৎকার করে উঠল সে। লোকটার অন্য হাত থেকে পিস্তলটাও ছিটকে পড়েছে মাটিতে। ওপাশের লোকটা ততক্ষণে সুব্রতর উপর ঝাঁপিয়ে পড়েছে। সুব্রত তাকে জাপানি জুজুৎসুর প্যাঁচে মুহূর্তের মধ্যেই ধরাশায়ী করল। অন্য লোকটার পায়েও বেশ চোট লেগেছিল, কিন্তু তবুও সে উঠে বসেছে। সুব্রত তাকে আক্রমণ করার সুযোগ না দিয়ে তার পেট লক্ষ্য করে প্রচন্ড জোরে একটা ঘুষি চালিয়ে দিল। লোকটা যন্ত্রণায় কুঁকড়ে যেতেই সুব্রত তাকেও ধরাশায়ী করে ফেলল এক মুহূর্তেই। মুহূর্তের মধ্যেই আবারও আলো জেলে সে প্রথমেই পিস্তল দুটো বাজেয়াপ্ত করে নিল। একটা পিস্তলের লোহার বার দিয়ে উঠে বসা লোকটারই মাথায় প্রচন্ড এক আঘাত করতেই অস্ফুট কাতর শব্দ করে তখনই আবার জ্ঞান হারিয়ে ফেলল সে। দ্বিতীয় লোকটা তখন এক পাশে পড়ে সুব্রতর দিকে পিটপিট করে চাইছে। সুব্রত লোকটার দিকে এগিয়ে এসে তার মাথায় পিস্তলের নলটা দিয়ে একটা মৃদু খোঁচা দিল আর বলল, কি বন্ধু, কেমন লাগছে এখন? উঠতে পারবে তো? চলো চলো, এবার লক্ষ্মী ছেলের মতো উঠে দাঁড়াও তো দেখি। লোকটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শোন রে সোনার চাঁদ আমার, যা বলবো তাই কর তো দেখি, নইলে আমার হাতে পিস্তল। লোকটা তার কুতকুতে দৃষ্টিতে সুব্রতর মুখের দিকে চাইল। তার চোখের দৃষ্টি ধারালো ছুরির মতো নিষ্ঠুর, তবে তার পোশাক আশাক দেখে তাকে কুলি মজুর বলে মনে হয়। কি চাস তুই? আপাতত এই সুড়ঙ্গ থেকে প্রথমে বের হতে চাই, তাই লক্ষ্মী ছেলের মতো এখন আমায় বের হবার পথ দেখিয়ে দে দেখি সোনার চাঁদ। বেশ, যা। লোকটা এগিয়ে গেল, তার পিছু পিছু সুব্রত। প্রায় মিনিট পাঁচেক চলার পর দেখা গেল আবারও একটা সিঁড়ি। সুব্রত সামনের লোকটাকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়িটা গিয়ে শেষ হয়েছে একটা টানা বারান্দায়। বারান্দা দিয়ে খানিকটা এগোনোর পর আবারও সামনে দেখা গেল দুখানা দরজা, একটা খোলা, অন্যটা বন্ধ। লোকটা খোলা দরজাটার দিকে না গিয়ে বন্ধ দরজার দিকে এগিয়ে চলল। সুব্রত হঠাৎ থামল, বলল, ওই দাঁড়া, আমাকে ওই খোলা দরজাটা দিয়ে নিয়ে চল। না, পারবো না। কেন না? এইটাই বাইরে যাওয়ার রাস্তা। কথা শেষ করে সে বন্ধ দরজাটার দিকে আঙুল তুলে দেখালো। খোলা দরজাটা দিয়ে তাহলে কোথায় যাওয়া যায়? অত খোঁজে তোর দরকার কি? এই বাড়ির বাইরে যেতে চাস? চল, বাইরে নিয়ে যাচ্ছে। আগে আমাকে বলতে হবে ওই দরজাটা দিয়ে কোথায় যাওয়া যায়। বলতে পারবো না। সুব্রত পিস্তল উঁচিয়ে লোকটার দিকে আরো একটু এগিয়ে এলো। দেখো সোনার চাঁদ, গোলমাল করে লাভ হবে না। পাশার দান উল্টে গেছে। আমার হাতের মুঠোর মধ্যে তোমার মরণ বাঁচন। আমার কথা না শুনলে মুহূর্তে তোমাকে কুকুরের মতো গুলি করে মারতে পারি, জানো? এসো, ভালো চাও তো লক্ষ্মী ছেলের মতো দরজাটা খুলে এগো। না। কিন্তু আমি বলছি হ্যাঁ, তোকে খুলতেই হবে। খুলবো না। তোর হাতের পিস্তলকে আমি ডরাই না। তাছাড়া মরার থেকে আমরা বেশি ডরাই নেকড়ের থাবাকে। সুব্রত কিছুক্ষণ যেন কি একটা ভাবল,
তার মনে পড়ে গেল এই নামটাই সন্দেহ করেছিল কিরিটি। তারা ঠিক পথে হাঁটছে এটা ভেবে তার আনন্দ হলো ঠিকই, কিন্তু এর আগে এই নেকড়ের থাবার যা কাজকর্ম দেখেছে তাতে তার সমস্ত আনন্দই মুহূর্তেই উবে গেল। টাকার জন্য সদ্য জন্মানো বাচ্চাকে মায়ের কাছ থেকে কেড়ে এনেছে এরা, তার উপর সেই বাচ্চার বাবাকে ঠেলে ফেলে দিয়েছে মৃত্যুর মুখে। এইসব ঘটনাই এক ঝলকে চোখের সামনে ভেসে এলো সুব্রতর। কিন্তু তারপরেই তার হঠাৎ মনে হলো মাথার উপরে কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সে বুঝতে পারল মুক্তির এত কাছাকাছি এসে এ সময় অন্য কিছু নিয়ে ঝামেলা করা ঠিক হবে না। আপাতত তাকে কিরিটির কাছে পৌঁছাতেই হবে। কিরিটিকে সমস্ত তথ্য দিলেই সে কোনো না কোনো একটা রাস্তা বের করবে, তখন লড়াই হবে সমানে সমানে। লোকটার মুখের দিকে তাকিয়ে সুব্রত মনে মনে হাসল। বেশ, চল, যে রাস্তা দিয়ে যেতে চাস চল। লোকটা তখন এগিয়ে গিয়ে পকেট থেকে একটা চাবির গোছা বের করে একটা চাবি দিয়ে দরজাটা খট করে খুলে ফেলল। দরজাটা খুলতেই একটা ঠান্ডা শীতল হাওয়ার ঝলক এসে সুব্রতর চোখে মুখে যেন শান্তির ঝাপটা দিল। একটা আরামের নিঃশ্বাস নিল সে। লোকটা দরজা খুলে এক পাশে সরে দাঁড়ালো। চলে যা, সামনেই রাস্তা। ধন্যবাদ, কিন্তু বন্ধু, একা আমি যেতে রাজি নই। তোকেও আমার সঙ্গে কিছুটা পথ যেতে হবে। আমি আর এক পাও যেতে পারবো না। কিন্তু এটা আমার হুকুম, তোকে আমার সঙ্গে যেতেই হবে। যদি না যাই? তবে যাতে যেতে বাধ্য হোস সে চেষ্টাই করব। লোকটা সুব্রতর কথায় হঠাৎই বাজখাই গলায় হো হো করে হেসে উঠল। কোথায় যেতে হবে কর্তা? এই খানিকটা রাস্তা। নিশ্চয়ই থানায়। খুব সম্ভব। যা, তুই কিন্তু এবার ঠাট্টা করছিস। তাহলে তুই যাবি না? না। আর বাক্য ব্যয় না করে সুব্রত বাঘের মতো লোকটার উপর লাফিয়ে জাপানি জুজুৎসু প্যাঁচ দিয়ে চেপে ধরল তাকে। ছাড় ছাড় ছাড়, লাগছে। কি ফাজলামি হচ্ছে, ছাড়। সুব্রত ততক্ষণে পকেট থেকে একটা সিল্কের কার্ড বের করে বেশ করে লোকটার হাত দুটো বেঁধে ফেলল। তারপরে উঠে দাঁড়ালো, বলল, এইবার লক্ষ্মী ছেলের মতো চলো চাঁদ। লোকটাও সুব্রতর নির্দেশ মতো উঠে দাঁড়ালো। সে দাঁড়াতেই সুব্রত লোকটার কোমর থেকে চাবির গোছাটা কেড়ে নিয়ে নিজের পকেটে রাখলো। তারপরেই লোকটার ঘাড়ে জোরে জোরে দুটো খুশি চালিয়ে দিল। চল বেটা। লোকটাকে ধাক্কা দিতে দিতে সুব্রত এগিয়ে নিয়ে চলল। সামনেই রাস্তা, কিন্তু অন্ধকার। চারিদিকে একবার চোখ বোলাতেই সুব্রত বুঝতে পারল এটা চিতপুর রোড নয়। জায়গাটা তার অচেনা, তবে সে একটা জিনিস বুঝতে পারছে, যেখান দিয়ে ওকে এই বাড়িতে ঢোকানো হয়েছিল সেটা এই অংশ নয়, অন্য কোনো জায়গা। রাত্রি তখন প্রায় শেষ হয়ে এসেছে। পূব আকাশের প্রান্ত ঘেঁষে রাত্রির অন্ধকার বিলীয়মান। প্রথম ভোরের অস্পষ্ট আলোর চাপা আভাস দিচ্ছে আকাশ। কিরিটি 24 ঘন্টা থানায় কাটিয়ে দিয়েছে। নেকড়ের থাবা দলে সবাই যাকে সিংহ বলে চেনে, তার কাছ থেকে ফোন পাওয়ার পর সেই যে কিরিটি থানায় এসেছিল, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। সারাদিন সারা রাত ধরে সেই ইন্সপেক্টর তালুকদারের সঙ্গে তাদের কেসটা নিয়ে আলোচনা করেছে। এমনকি গোটা কলকাতা শহর তন্ন তন্ন করে খুঁজেছে পুলিশের লোকেরা, তাও কেউ সুব্রতর কোনো খোঁজ পায়নি। চিতপুর রোডের কাছ থেকে নেকড়ের থাবার দলটার পুরনো যে বাড়িটা কিরিটি চিনত, সেখানেও খানা তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তাতেও কিছুই হাতে আসেনি। হাতে সময় আর মাত্র 24 ঘন্টা। কিরিটি জীবনে প্রথমবার এতটা অসহায় হয়ে পড়েছে। সুব্রতর এই ঘটনার জন্য সে ক্রমাগত নিজেকেই দুষছে। তালুকদার, আমি ভাবছি আমি ওদের কাছে নিজেকে অফার করব। মানে আপনি কি পাগল হয়ে গেছেন? আরে না না, আমি একদম সুস্থ আছি।
আর কোনো আবেগের বশে আমি এরকম কথা বলছি না। আমার মনে হয় ওদের সামনে আমাদেরকে একটা টোপ ফেলতে হবে, তা না হলে সুব্রত কোথায় আছে সে ব্যাপারে আমরা কোনো ধারণাই পাবো না। কিন্তু ওদের যদি আপনাকে দিয়ে কাজ হতো তাহলে কি ওরা সুব্রত বাবুকে কিডন্যাপ করতো? ওদের কাজ হচ্ছে আমাকে ভয় পাইয়ে কোনো রকম ভাবে কেসটা থেকে সরিয়ে ফেলা। আর আমি যদি ওদেরকে এটা বোঝাই যে আমি সত্যি ভয় পেয়েছি, তাহলে তো আখেরে ওদেরই লাভ। হ্যাঁ, বাট এতে তো আপনার লাইফ রিস্ক আছে। যতটুকু আমরা দলটাকে চিনি তাতে মনে তো হয় না ওদের ভেতরে মায়া দয়া বলে কিছু আছে। আর এমনিতেও ইন্সপেক্টর তালুকদারের মুখের কথা আর শেষ হলো না, তার আগেই থানার বাইরের দিকে একটা হইচই পড়ে গেল। কি হয়েছে সে ব্যাপারে জানার জন্য হাবিলদারকে ডাকতে যেতেই ইন্সপেক্টর তালুকদার দেখতে পেলেন তাদের ঘরের দরজা দিয়ে সুব্রত ঢুকছে। আরে সুব্রত বাবু, আপনি? ইন্সপেক্টর তালুকদারের মুখে সুব্রতর নাম শুনে কিরিটি চকিতে পিছন ফেরে। সুব্রত, তুই ঠিক আছিস? সে দৌড়ে যায় সুব্রতর কাছে, আর তার কাছে যেতেই তার চোখে পড়ে সুব্রতর ডান হাতটা ছুরির আঘাতে ক্ষত বিক্ষত। তার কানের পাশ থেকেও রক্তের ধারা বেয়ে শুকিয়ে গেছে। চিন্তা করিস না সুব্রত, তোর গায়ে যে হাত দিয়েছে সেই হাত আমি গুড়িয়ে দেবো। তুই চল এক্ষুনি, তোর একটা ফার্স্ট এডের ব্যবস্থা করতে হবে। আরে দাঁড়া একটু শান্ত হ, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, একটু কেটে ছুড়ে গেছে, ওসব কোনো ব্যাপার না। আর তুই কি হাত ভাঙবি? ওদেরকে আমি জিজুৎসুর প্যাঁচ যা দেখিয়ে এসেছি তাতে ওরা আর উঠে দাঁড়াতেও পারবে না। কিন্তু তোর জন্য একটা উপহার আছে। মানে? নেকড়ের থাবার একটা পাঞ্জা নিয়ে এসেছি তোর জন্য, যা দেখ কি বার করতে পারিস ওর মুখ থেকে। করেছেন কি সুব্রত বাবু? এবার তোরা আরো মরিয়া হয়ে উঠবে। ওরা ঠিক করে কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে কাজ করে ফেলতে হবে। তবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে, ওদিক থেকে পাল্টা জবাবও আসতে পারে। আপনি চিন্তা করবেন না মিস্টার রায়, আমরা তৈরি। আপনি শুধু বলুন আমরা কি করব। আপাতত সুব্রতকে ঠিকঠাকভাবে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন, আর সুব্রত যাকে ধরে এনেছে তার সাথে আমি কথা বলছি। আপনি বরং একবার ভাদুরী বাবুকে ফোন লাগান, কুইক। কথা শেষ করে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। তার হাতে সময় সত্যিই কম। তার মন বলছে ওই সিংহকে খুব তাড়াতাড়ি ধরতে হবে, না হলে সেইবারে আরো সাংঘাতিক কিছু একটা ঘটিয়ে ফেলবে। সুব্রত যেখানে বন্দী ছিল সেখান থেকে যখন পালিয়ে এসেছে আর নেকড়ের থাবার একজন সদস্যকেও ধরে এনেছে, তখন তারাও যে হাত গুটিয়ে বসে থাকবে না সেটা আর বলার প্রয়োজন রাখে না। গোটা কলকাতা শহর উত্তাল হয়ে উঠেছে। বিখ্যাত ইন্ডিয়ান কেমিক্যালের এক্স চেয়ারপারসন শচীন্দ্রনাথ সান্যালের মৃত্যু নাকি দুর্ঘটনা নয়, হত্যা। আর পরিবারের তরফ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। সারা শহরের খবরের কাগজে আজ এই খবরটাই ফলাও করে ছাপা রয়েছে। সেই খবরের কাগজ নিয়েই ভাদুরী বাবু, সুব্রত আর তালুকদার বসে আছেন কিরিটির ড্রয়িং রুমে। কিরিটি কোথাও একটা বেরিয়ে গেছিল। সে ফিরতেই প্রথমেই ভাদুরী বাবু কথা বলতে শুরু করলেন। এটা তুমি কি করলে কিরিটি? কেস সলভ হওয়ার আগে এমন একটা জরুরি তথ্য খবরের কাগজের লোকেদের হাতে গেল কিভাবে? তোমার আরো সাবধান থাকা উচিত ছিল। এই খবরটা সবারই জানা খুব দরকার। আপনি হয়তো জানেন না, আমরা এবারে কোনো সাধারণ শত্রুর সাথে মোকাবিলা করছি না। সান্যালবাবুর মৃত্যুটা কেবলমাত্র কোনো পারিবারিক সমস্যা বা পুরনো হিংসের জন্য এই মৃত্যু নয়। এই মৃত্যুর পেছনে অনেকগুলো জট পাকিয়ে আছে। আমি সান্যালবাবুর মৃতদেহটা দেখতে পাইনি, কারণ সেটা তার আগেই পোস্টমর্টম করে পরিবারকে দেওয়া হয়েছিল, আর তারা অন্তিম কাজ সমাপ্ত করে ফেলেছিলেন। তাই কোনো মজবুত প্রমাণ আমার হাতে এখনো নেই। আমাকে বাধ্য হয়ে এই খবরটা ছড়াতে হয়েছে, যাতে শত্রুপক্ষ নিজেদেরকে বাঁচানোর জন্য এবার মরিয়া হয়ে ওঠে। আপনি যেটা ভাবছেন সেটা যদি হয় তাহলে নেকড়ের থাবা আমাদেরকে ভয় পাবে কেন? আমরা তো বুঝতেই পারছি চুরি, ডাকাতি, কিডন্যাপিং, মার্ডার এগুলি তাদের কাজ। তাহলে হঠাৎ করে একটা মার্ডার কেস থেকে নিজেদেরকে সরাতে চাইবে কেন তারা? আর সুব্রত বাবুকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেই জায়গাটা তো ওনার মনে আছে। আমরা যদি সেখানে গিয়ে একবার চেক করতাম তাহলে হয়তো নিশ্চয়ই কোনো ক্লু পেতাম। দেখুন, আমার যেটা ধারণা তাতে আমার মনে হয় সান্যালবাবুর মৃত্যুর পিছনে তার পরিবারের কারোর হাত আছে। কারণ নেকড়ের থাবার কারোর পক্ষে সান্যালবাবুর বাড়িতে গিয়ে তাকে মারা সম্ভব ছিল না।
আর আমার এই ধারণা যদি সত্যি হয় তাহলে বোধহয় খুনি এবার নিজের বিট বাঁচানোর জন্য নেকড়ের থাবাকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আর রইল বাকি সুব্রতকে ধরে নিয়ে যাওয়ার জায়গা। আমার মনে হয় না সেখানে গিয়ে আরো কিছু পাওয়া যাবে। ওরা যখন জানতে পেরেছে সুব্রত ওদের কবল থেকে পালিয়েছে, তখন ওরা নিশ্চয়ই আর সেখানে বসে থাকবে না। তুই কি সান্যালবাবুর পরিবারের সবার সাথে কথা বলেছিস? আর ওই লোকটার সাথে কথা বলেছিস যাকে আমি সেদিন ধরে এনেছিলাম? কথা আমি সবার সাথেই বলেছি, তবে যে উত্তরটা আমি খুঁজছি সেটা পাইনি। নেকড়ের থাবার ভয়ে কেউ মুখ থেকে টু শব্দটিও বার করছে না। তুই যে লোকটাকে ধরে এনেছিস সে তো শটান জানিয়ে দিল নেকড়ের থাবা বা সিংহ নামের কাউকেই সে চেনে না। তাই বাধ্য হয়েই আমাকে এই খবরটা কাগজে দিতে হয়েছে। তুমি যাই বলো, আমার মনে হয় এটা ঠিক কাজ হয়নি। আর শচীর পরিবারের কেউ ওকে মারবে বলে আমার মনে হয় না। ওর তো পরিবারের সেভাবে কেউ নেই। ও স্ত্রী গত হয়েছে আজ 12 বছর। ওদের একটি মাত্র ছেলে। ওর বৌমা বেশ কয়েক বছর আগেই মারা গেছে। আর আছে একটি নাতি। 3 জনের সংসারে ওর ছেলে বা নাতির ওকে মেরে কি লাভ? লাভ লোকসানের কথা আমি বলতে পারবো না বাদুড়িবাবু, তবে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। বাকিটা দেখা যাক কি হয়। আজ রাতে আমরা সবাই সান্যালবাবুর বাড়ির আশেপাশেই থাকবো। আমার মনে হয় আজ ওখানে কিছু একটা ঘটতে পারে। কথা শেষ করে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রুম থেকে বেরিয়ে গেল সে। এদিকে বাকি সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আমার মনে হয় কিরিটি যখন বলছে তখন ও নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে। আর এটা ওর ধাত। কোনো সমস্যার সমাধানের একেবারে কাছাকাছি চলে এলেও এমনই হয়ে যায়। চলুন আজ আর বসে না থেকে সবাই রাত্রের জন্য প্রস্তুতি নিই। আজ মনে হচ্ছে রাতটা জেগেই কাটাতে হবে। সুব্রতর কথা শেষ হতেই সবাই একে একে নিজেদের বাড়ির দিকে চললেন। আলকাতরার মতো কালো রাত, চারিদিকে জনমানব তো দূর, একটা নিশাচর প্রাণীরও দেখা নেই। কিন্তু এরই মধ্যে দুজোড়া কুতকুতে কালো চোখ এসে দাঁড়ালো সান্যাল বাড়ির সামনে। এই বাড়িটা 4 তলা, কিন্তু সাধারণ বাড়ির মতো নয়। বাড়িটা একটা গোল বক্সের মতো রাস্তার একদম ধারেই। এমনিতেই বাড়ির ভেতরে ঢোকা সহজ নয়, কিন্তু এখন বাড়ির মধ্যে মেরামতির কাজ হচ্ছে। তাই চারিদিকেই বাঁশের ভাড়া টাঙানো। সেই বাঁশের ভাড়া ধরে উঠলে খুব সহজেই বাড়ির যে কোনো অংশে পৌঁছে যাওয়া যায়। যে দুজনের চোখ বাড়ির সামনে দাঁড়িয়েছিল তারা আর দেরি করল না। তাড়াতাড়ি সেই বাঁশের ভাড়া বেয়ে তারা পৌঁছে গেল সান্যাল বাড়ির ছাদে। তারপরেই বেশ একটা কায়দায় ছাদের দরজাটা খুলে তারা শটান চলে গেল শচীন্দ্রনাথ সান্যালের বেডরুমে। তাদের যাওয়া আসা দেখে মনে হলো তারা এই বাড়িতে এর আগেও অনেকবার এসেছে। এ বাড়ির সবকিছুই তাদের চেনা। তারা ঝটপট সান্যালবাবুর ঘরে ঢুকে একটা ছোট্ট টর্চ জেলে তার রাইটিং টেবিলের নিচে ড্রয়ার থেকে অনেকগুলো সাদা কাগজের তোড়া বার করল। তারপরেই নিজেদের পকেট থেকে একটা শিশি বার করে সেই শিশি থেকে কিছু একটা ছিটিয়ে দিতে লাগলো কাগজগুলোর মধ্যে। এতক্ষণ অবধি তারা বেশ সাবলীলভাবেই কাজ করছিল, কিন্তু এখন হঠাৎ তারা বিরক্ত হয়ে উঠল। তারা অনেকক্ষণ ধরে ওই শিশি থেকে কিছু একটা জিনিস কাগজগুলোর উপর ছড়িয়েও যখন কিছুই পেল না, তখন ঘর থেকে বের হতে গেল। আর ঠিক এমন সময় পেছন থেকে একটা ভারী কণ্ঠস্বর শুনতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল তারা। কি কিছু মিলল? না মিললে বলো, আমি দেখি কিছু সাহায্য করতে পারি কিনা। অন্ধকারে লুকিয়ে থাকা লোকটার কথা শেষ হওয়ার আগেই সামনের দুজোড়া চোখ রাগে জ্বলে উঠল। তারা ভীষণ আক্রোশে সেই অদৃশ্য গলার স্বর লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল সশব্দে। ঠিক সেই সময় ঘরের সমস্ত আলো একসঙ্গে জ্বলে উঠল, আর পিছন থেকেই সেই লোক দুটোকে ধরাশায়ী করল 4-5 জোড়া হাত। আয় বাছাধনেরা, সেদিন তোদের সাথে এক হাত লড়া হয়নি, আজ দেখবো কার কবজির জোর কত বেশি। আয়। সুব্রত আর তালুকদার লোক দুটোর হাতগুলোকে পিছন থেকে মুড়িয়ে
ঘাড় ধরে মাথাটা মাটিতে চেপে রেখেছে। উল্টো দিকে ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে কিরিটি। কিন্তু অদ্ভুতভাবে তাদের সবার গায়ে কুলি মজুরদের পোশাক। লোক দুটো এবারে ছটফটিয়ে উঠল। সালা হারামির বাচ্চা, তোকে সেদিনই শেষ করে দেওয়া উচিত ছিল। সিংহর হুকুম না থাকলে তোকে গঙ্গার ঘাটে ভেসে উঠতে দেখতো গোটা কলকাতা। তাই নাকি চাঁদ? তা কি হুকুম ছিল তোদের ওই ভিজে বেড়ালের? এতই যখন তার শক্তি, তাহলে সে মুখোমুখি লড়াই করে না কেন? এমন পিছন থেকে হামলা করাই তার স্বভাব নাকি? সুব্রতর কথা শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর থেকে দুজন লোক হন্তদন্ত হয়ে ছুটে এলেন ঘরের মুখে। এদের দুজনকেই কিরিটি চেনে। এরা সান্যালবাবুর ছেলে সুশোভন আর নাতি সতীর্থ। কিরিটিদের ছদ্মবেশে দেখে তারা প্রথমে একটু হকচকিয়ে গেছিলেন। তারপর সুশোভন বাবুই প্রথম কথা বললেন। কি ব্যাপার কিরিটি বাবু, আপনি এখানে এত রাতে? আর এরা কারা? এরা কি চোর? না শোভন বাবু, এরা চোর নয়, এরা চেলা। আমার এদেরকে নিয়ে বিশেষ কোনো কাজ নেই। এদের মাথা আসলে না হয়ে কিছু একটা হতো। তবে আপনি একটা কাজ করুন, আপনি বাড়ির চাকর বাকরদেরকে জাগিয়ে দিন। আপনারাও নিচের বসার ঘরটাতে যান, আমি এদের একটু খাতির যত্নের ব্যবস্থা করে আসি। সুশোভন বাবু আর সতীর্থ ঘর থেকে বেরিয়ে যেতেই কিরিটি সুব্রত আর তালুকদারকে কয়েকটা নির্দেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সান্যাল বাড়ির একতলায় সবাই জড়ো হয়েছেন। আজকের দুজন গুন্ডাকে হাতে হাত করা পরিয়ে সেখানেই এক কোণে বসিয়ে রাখা হয়েছে। কিরিটি, সুব্রত, তালুকদার ছাড়াও এই মাঝরাতে এসে হাজির হয়েছেন ভাদুরী বাবুও। আর আছেন সান্যালবাবুর ছেলে, নাতি আর ঝি চাকররা। কিরিটি হাতে সাদা সাদা বেশ কয়েক তোরা কাগজ নিয়ে বসে রয়েছে। ভাদুরী বাবু প্রথম কথা শুরু করলেন। এই কাগজগুলো কি হবে? এই কাগজগুলো খুঁজতে সিংহ তার দলের লোকেদের এখানে পাঠিয়েছিল। কিন্তু এ তো সাদা কাগজ, এতে কি রয়েছে? আপনি ঠিকই ভেবেছেন, এগুলো কেবলমাত্র সাদা কাগজই, এতে কিছুই নেই। কিন্তু এরকম বেশ কিছু সাদা কাগজ আমি সান্যালবাবুর ঘর থেকে আগেই সরিয়ে দিয়েছিলাম, কারণ আমার একটা সন্দেহ হয়েছিল। সাদা কাগজ থেকে আপনার কি সন্দেহ হয়েছিল? ভাদুরী বাবুর সাথে কথা বলে আমি জানতে পেরেছিলাম সান্যালবাবু ছোটবেলা থেকেই ডায়েরি লেখার শখ। অথচ ওনার গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও আমি একটাও ডায়েরি দেখতে পাইনি। প্রথমে ভেবেছিলাম খুনি হয়তো ওনার ডায়েরিগুলো সরিয়ে ফেলেছে, কিন্তু তারপর বিভিন্ন সময় এই বাড়ির বিভিন্ন অংশে খুঁজেও আমি কিছুই পাইনি। হ্যাঁ, কারণ খুনি হয়তো ডায়েরিগুলো পুড়িয়ে দিয়েছিল। না, আমারও এই ধারণা প্রথমে মাথায় আসে। তখন আমি ওনার অফিসের লোকজন, আরো বন্ধু বান্ধব এবং ওনার নিজের ছেলে নাতিকে জিজ্ঞাসা করে দেখি, কিন্তু ওনারা সবাই জানান কখনো ওনারা সান্যালবাবুকে ডায়েরি লিখতে দেখেননি। তখন আমার মনে একটা সন্দেহ তৈরি হয়। ভাদুরীবাবু বলছেন যখন, তার মানে সান্যালবাবু নিশ্চয়ই কোথাও না কোথাও ওনার জীবনের কথা লিখেছেন, কিন্তু এমন কোথাও লিখেছেন যেটা সবার চোখের সামনে থাকলেও কেউ সেটা পড়ে উদ্ধার করতে পারবে না। সান্যালবাবু বেশ বুদ্ধিমান লোক ছিলেন। উনি জানতেন ওনার বন্ধু পুলিশের ঊর্ধ্বতন অফিসার, তাই ওনার যদি হঠাৎ রহস্য মৃত্যু হয় তাহলে পরিবারের কেউ না চাইলেও ওনার বন্ধু ঠিক চেষ্টা করবেন ওনার মৃত্যুর কারণ খুঁজে বার করার। হলেও ঠিক তাই। ওনার দুর্ঘটনায় মৃত্যু হওয়াতে ভাদুরীবাবু আমাকে ওনার মৃত্যু রহস্য উদ্ধার করার দায়িত্ব দিলেন। এতে ঝামেলায় পড়ে গেল খুনি। প্রথমত, সে জানতো না সান্যালবাবু ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা করে গেছেন, আর দ্বিতীয়ত নেকড়ের থাবা সান্যালবাবুর মতো তাকেও ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। সে কি শচীকে ওই শয়তানের দল ব্ল্যাকমেল করত? কিন্তু কেন? ও আমাকে এ কথা জানায়নি কেন? হ্যাঁ, বাবা তো আমাদেরকে ওই কথা কখনো বলেননি। কর্তব্যের খাতিরে আমাদের সারা জীবনের এমন অনেক কাজ করতে হয় যা আমাদের আদর্শের বিরুদ্ধে যায়। সেই রকমই কিছু কাজ ইন্ডিয়ান কেমিক্যালের চেয়ারপারসন থাকাকালীন শাহানাল বাবুকেও করতে হয়েছিল। তবে উনি কোনো কাজ টাকার স্বার্থে করেননি। উনি যা করেছেন তা নিজের পরিবারের সুরক্ষার জন্যই করেছেন। অন্তত ওনার জবানবন্দি থেকে তাই মনে হয়। কিরিটির শেষ কথাটি শুনে সবাই চমকে উঠল। কিরিটি বাবু, আপনি দাদুর জবানবন্দি পেয়েছেন? কোথায়?
কোথায় পেয়েছি, কিভাবে পেয়েছি সেটা অবশ্যই জানাবো, তবে তার আগে আপনি বলুন তো আপনার দাদুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল সুতীর্থবাবু? যেরকম আর 5টা দাদু নাতির সম্পর্ক হয় সেরকমই আমার দাদু আমাকে যথেষ্ট স্নেহ করতেন। আমিও ওনাকে সম্মান করতাম। হ্যাঁ, এসবই সত্যি, তবে এগুলো বেশ কয়েক বছর আগের কথা। গত 1-2 বছরে আপনাদের সম্পর্ক আর আগের মতো ছিল না। মানে আপনি কি বলতে চাইছেন? মানে প্রায়ই আপনার সাথে আপনার দাদুর মতবিরোধ হতো এবং উনি আপনাকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টাও করেছিলেন। দেখুন, এক বাড়িতে থাকতে গেলে অনেক সময় সদস্যদের মধ্যে মতবিরোধ হয়। তার জন্য কি আমি আমার দাদুকে খুন করতে যাব? হ্যাঁ, যদি পারিবারিক কোনো মতবিরোধ হতো তাহলে হয়তো আপনি খুন করতেন না, কিন্তু এই মতবিরোধটা আপনার ক্যারিয়ারের উপর বেশ চাপ তৈরি করছিল। তাই আপনার কাছে আর কোনো রাস্তা ছিল না, আপনি বাধ্য হলেন নিজের দাদুকে খুন করতে। কি ভুলভাল বলছেন বলুন তো আপনি? আমি আমার দাদুকে কোনো মতেই খুন করিনি। আমাদের মধ্যে প্রায় ঝামেলা হতো, এটা ঠিক, কিন্তু তার জন্য দাদুকে মেরে ফেলার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। আপনি ভেবে খুন করেছেন এমনটা তো আমি বলিনি, আমি কেবল একটা সম্ভাবনার কথা বললাম। আপনি তাতেই এত উত্তেজিত হচ্ছেন কেন? কি উত্তেজিত হচ্ছি কারণ আপনি কিছুই জানেন না, কোনো জবানবন্দি নেই আপনার কাছে। দাদু কোনোদিন কোনো কিছু লেখেননি। আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন এবং আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। দাদু বেঁচে থাকাকালীন আমি নিজে দাদুর ঘর খুঁজে দেখেছি, সেখানে কোথাও কোনো ডায়েরি ছিল না। আচ্ছা, তাই নাকি? তো আপনার দাদু বেঁচে থাকাকালীন আপনি দাদুর ঘর খুঁজতে গেলেন কেন? আপনার কিছু প্রয়োজন হলে সরাসরি চেয়ে নিতে পারতেন নিজের দাদুর কাছ থেকে, কেন চাননি? সুতীর্থবাবু কিরিটির প্রশ্নের কোনো জবাব না দিয়ে কোঁচ হয়ে বসে পড়লেন নিজের জায়গায়। উত্তর দিন সুতীর্থবাবু, কি এমন প্রয়োজন ছিল আপনার যার জন্য সান্যালবাবু বেঁচে থাকাকালীনই ওনার ঘরটা সার্চ করতে হতো আপনাকে? কি খুঁজছিলেন? বাড়ির দলিল? বাড়ি বিক্রির ভালো অফার পেয়েছিলেন? আচ্ছা, আপনার বাবাও কি আপনার সঙ্গে ছিল? আপনার কি বাপ বেটা মিলে মদত করেছেন এই ঘৃণ্য অপরাধটা? শাট আপ, শাট আপ অল বোকাস। আপনি আপনি কিচ্ছু জানেন না। আমার বাবা এসবের কিচ্ছু জানে না। ইনফ্যাক্ট আমিও সত্যি কিছু জানি না, তবে জানার চেষ্টা করেছিলাম, আর তাতেই বিশ্বাস করুন আমি আমি দাদুকে মারতে চাইনি। আমাদের এই ধরনের কথা কাটাকাটি আগেও হয়েছিল। সেদিন হঠাৎ দাদু রেগে গিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমি ওনার পিছু পিছু আসতেই আমি দেখলাম উনি সিঁড়ির রেলিং ধরে নিচে নামতে গিয়ে হঠাৎ করে রেলিংটা ভেঙে পড়লো, আর টাল সামলাতে না পেরে উনি নিচে পড়ে গেলেন। সুতীর্থবাবুর কথা শুনে সুশোভনবাবু নিজের হাত দুটো দিয়ে মুখটা ঢেকে বসলেন। এবার বুঝতে পারছেন, যদি সত্যিই আমার কাছে কোনো জবানবন্দি থাকতো তাহলে আপনি বুঝতে পারছেন আপনি কতটা ভুল ভাবছেন। মিথ্যে কথা আমি বলি না সুতীর্থবাবু, আমার কাছে আপনার দাদুর জবানবন্দি পুরোটাই আছে। হ্যাঁ, একটু ভুল কথা বলেছিলাম ইচ্ছে করি, যাতে আপনি আপনার সত্যিটা সবার সামনে স্বীকার করে নেন। কিন্তু কোথায় সেই জবানবন্দি? কি লেখা আছে তাতে? তুমি কি করে পেলে সেটা? আমি আগেই বলেছি সান্যালবাবু বেশ বুদ্ধিমান লোক ছিলেন, আর এত বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকার দরুন উনি এমন অনেক কিছু জানতেন যা সাধারণ মানুষ কখনো টেরও পায় না। ওনার ঘর থেকে সাদা তোরা তোরা কাগজগুলো পেয়ে আমি একটু অবাক হয়েছিলাম। উনি লেখালেখির সাথে যুক্ত নন, অফিস ছেড়েছেন বহু বছর, তারপরেও এত সাদা কাগজ ওনার ঘরে কি করছে? আমার একটা হালকা সন্দেহ হয়। আমি তাই কাগজগুলো বাড়ি নিয়ে গিয়ে প্রথমে আগুনের আঁচে ধরে দেখলাম। ভেবেছিলাম হয়তো পেঁয়াজের রস জাতীয় কিছু দিয়ে লেখা থাকবে, কিন্তু না, দেখলাম এক্ষেত্রে সেরকম কিছু হয়নি। তখন আমি আবার চিন্তায় পড়ে গেলাম। সান্যালবাবুর ঘর খুঁজে দেখতে গিয়ে আমি 3-4 বোতল অ্যালকোহল খুঁজে পাই, অথচ ভাদুরীবাবুর সাথে কথা বলে জানতে পারলাম মদ্যপান তো দূরের কথা, উনি ওনার গোটা জীবনে একটা সিগারেটও কখনো ছুঁয়ে দেখেননি। আমার মনে আবার একটা সন্দেহ এলো, যে মানুষ কখনো মদ্যপান করে না তার ঘরে 3-4 বোতল অ্যালকোহল কি করছে? তারপর সুব্রত যেদিন মিসিং হলো তার আগের দিনই আমি এসেছিলাম সান্যাল বাড়ির ঝি চাকরদের সাথে কথা বলার জন্য। সেদিন সান্যালবাবুর খাস চাকরের সাথে কথা বলে জানতে পারলাম বেশ কয়েক বছর ধরে সান্যালবাবুর এক নতুন বাতিক হয়েছিল। উনি নাকি বেকারি খুলবেন বলে ঠিক করেছিলেন, তাই বিভিন্ন উপায়ে কেক বানানোর চেষ্টা করছেন। রাবেশ, শচী কেক খেতেই পছন্দ করতো না। বারবার বলতো বেকিং সোডার গন্ধ ওর ভালো লাগে না। ওর বেকারি খোলার কোনো পরিকল্পনা ছিল না,
এসব এসব বাজে কথা। একদমই তাই। সান্যালবাবুর চাকরও আমাকে সে কথা জানিয়েছেন যে সান্যালবাবু নিজে কেক খেতে একদমই পছন্দ করতেন না, কিন্তু তাও বাক্স বাক্স বেকিং সোডা আসতো প্রত্যেক মাসে, তাও আবার সান্যালবাবুর জন্য। কিন্তু কেন? আমিও ঠিক এই ধাঁধায় পড়ে গেছিলাম। তারপর একদিন সন্ধ্যাবেলা সুব্রতকে তালুকদারের সাথে কথা বলতে পাঠিয়ে বাড়িতে আমি টুকটাক পরীক্ষা করছিলাম। সেই রকমই একটা পরীক্ষার জন্য আমার নিজের রান্নাঘর থেকে বেকিং সোডার একটা কৌটো নিয়ে সেখান থেকে কিছুটা অ্যালকোহলের উপর ফেলে দিয়েছিলাম। সেটা ফেলতেই লক্ষ্য করলাম অ্যালকোহলটা লাল রঙের হয়ে গেল। কিন্তু তারপর খেয়াল করলাম আসলে বেকিং সোডার শেষ হওয়া কৌটোতে হলুদ গুঁড়ো রাখা ছিল, আর ভুলবশত সেই হলুদ গুঁড়ো অ্যালকোহলের উপর পরেই লাল রং নিয়েছে। কি মনে হলো সেই দ্রবণটাই একটা সাদা পাতার উপর তুলে দিয়ে কিছুটা বুলিয়ে নিলাম। ব্যাস, সঙ্গে সঙ্গেই ম্যাজিক। সান্যালবাবুর ঘর থেকে পাওয়া পাতাগুলোর যে অংশতে ওই দ্রবণটা বুলিয়েছিলাম সেই অংশে পরিষ্কার হরফে ফুটে উঠল কিছু লেখা। সান্যালবাবুর জবানবন্দি। আসলে উনি বেকিং সোডা আর জল দিয়ে একটা দ্রবণ বানিয়ে সেই দ্রবণ দিয়ে সাদা পাতায় লিখতেন, তাই পাতা শুকিয়ে গেলে কিছুই মনে হতো না, ওগুলো সাধারণ পাতাই ভাবতো সবাই। আর সেই লেখাপড়ার উপায় হলো হলুদ আর অ্যালকোহলের মিশ্রণ তৈরি করে ওই সাদা পাতায় বোলানো, তাহলেই সব লেখা ফুটে উঠত। মাই গড, কেন সূচি এত সাবধানতা অবলম্বন করেছিল? কি এমন লেখা আছে তাতে যে সাধারণের চোখে পড়লে সমস্যা? কি লেখা আছে তা আপনি চাইলেই পড়ে দেখতে পারেন। নিজের কাজের জায়গাতে বাধ্য হয়ে নেওয়া কয়েকটা ভুল পদক্ষেপের জন্য সান্যালবাবুর বিবেক দংশন হতো, সেই কথাই মূলত উনি লিখেছিলেন ওই কাগজে। কিন্তু ততদূর অব্দি সব ঠিক ছিল। সমস্যা হলো তখন যখন সুতীর্থবাবু ওই একই জায়গায় চাকরি করতে ঢুকলেন। সুতীর্থবাবু বুদ্ধিমান ছিলেন আর নিজের দাদুর কাজ সম্পর্কে উনি খুব ভালোভাবেই জানতেন। তাই অফিসে যাওয়ার কয়েক মাসের মধ্যেই উনি বুঝতে পারলেন যে বেশ কিছু জায়গায় ওনার দাদু কিছু গন্ডগোল ঘটিয়েছেন। কিন্তু ওনার নিজের দাদুকে ভুল বুঝেছিলেন। উনি ভেবেছিলেন সান্যালবাবু টাকার জন্য এরকম কিছু করছেন, কিন্তু আসলে নেকড়ের থাবা সান্যালবাবুকে এই ধরনের কাজ করতে বাধ্য করেছিল। কিন্তু চাকরি ছেড়েছেন প্রায় 20-25 বছর। সেই সময় নেকড়ের থাবা সান্যালবাবুকে যদি ব্ল্যাকমেল করে, তাহলে সে এতদিন পর আমাদের সবার সামনে আসছে কেন? আমার যতদূর মনে হয় এই নেকড়ের থাবা একটা অর্গানাইজেশন, আর সিংহ এখানে একটা পদ। এখানে হয়তো মানুষগুলো বদলে যায়, কিন্তু এদের কাজের মোটিভ বদলায় না। যাই হোক, যা বলছিলাম, সান্যালবাবু নিজের নাতির কাছে অপমানিত হয়ে ভীষণ ভেঙে পড়েছিলেন। কিন্তু তাও ওনার নাতি যখন কয়েকটা নির্দিষ্ট ফাইল বার করে দেওয়ার জন্য ওনাকে চাপ দিতে শুরু করে, তখন উনি হাল ছাড়েননি। উনি বুঝতে পেরেছিলেন ওনার নাতির অভিসন্ধি ঠিক নেই, সে টাকার জন্য গর্হিত অপরাধ করতে চলেছে সে। উনি শেষ পর্যন্ত নিজের প্রাণ রক্ষা করতে না পারলেও সেই ফাইলগুলোকে ঠিকই রক্ষা করতে পেরেছিলেন। কিন্তু এদিকে সুতীর্থবাবু বুঝতে পারেননি উনি কোন আগুনে হাত দিয়েছেন। যে ফাইলগুলো সুতীর্থবাবুর দরকার ছিল, ঠিক সেই ফাইলগুলো চুরি করার জন্য নেকড়ের থাবার দল থেকে বেশ কয়েকজন লোক ছদ্মবেশে ঠিকে মজুরের কাজ নিয়েই সান্যাল বাড়িতে তখন ঢুকে গেছিল। দুর্ভাগ্যবশত তারা সান্যালবাবুর মৃত্যুটা দেখেছিল, আর তারাই গিয়ে সমস্ত ঘটনা জানায় সিংহকে। আর সেই সুযোগ নিয়ে সিংহ এবার সুতীর্থবাবুকে ব্ল্যাকমেল করা শুরু করে। এতদূর অব্দি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু আমি যখন এই কেসটার ভেতরে ঢুকলাম তখন দুপক্ষেরই সমস্যা শুরু হলো। সিংহ সুতীর্থবাবুকে বোধহয় বলেছিল যে সুতীর্থবাবু যদি কোঅপারেট না করে, তাহলে ওই গুন্ডাগুলোকে সাক্ষী সাজিয়ে পুলিশের কাছে বলা করাবে যে সুতীর্থবাবুই নিজের দাদুকে খুন করেছেন। তাই সুতীর্থবাবুই বাধ্য হয়ে আমাদের কাজের মাঝে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিলেন। আর নেকড়ের থাবা কিভাবে আমাদের আটকানোর চেষ্টা করেছে তা তো আপনারা জানেনই। কিন্তু এদের মধ্যে কেউই ওই সাদা তোরা কাগজগুলোর ব্যাপারে প্রথমে কিছু বুঝতে পারেননি। পরে হয়তো সিংহর কিছু সন্দেহ হয়েছিল, তাই সে আজকে এই চেলাগুলোকে পাঠিয়েছিল এই কাগজগুলো নিয়ে যাওয়ার জন্য। তবে শেষ রক্ষা আর হলো না। ব্রাভো ব্রাভো, নিজের বন্ধুকে পৃথিবী থেকে হারিয়ে যে কষ্ট পেয়েছিলাম তার কিছুটা হলেও লাঘব হলো। সত্যি সত্যি তুমি ধন্য। না, সম্পূর্ণ ধন্যবাদ হয়তো আমার পাওয়ার নয়। জঙ্গলি যদি পুরনো সোডার কৌটোতে হলুদ না রাখতো, তাহলে এই কেস সলভ করা বেশ কঠিন হয়ে যেত। কি বলি সুব্রত? হ্যাঁ, সে আর বলতে। বেশ, আজ তাহলে উঠি সুশোভন বাবু। এই ছদ্মবেশগুলো এবার ছেড়ে ফেলতে হবে। আর আপনি তালুকদারের সাথে কথা বলুন, দেখুন কি হয়। আমরা আজ আসি।
আচ্ছা ভাদুরী মশাই, আপনাকে কি আপনার বাড়িতে ছেড়ে দেবো? না, বাকি রাতটুকু আমি সচির ঘরেতেই বসে কাটাবো। থ্যাংক ইউ কিরিটি। কিরিটি আর সুব্রত যখন সান্যাল বাড়ি থেকে বের হলো তখন ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। বাড়ি পৌঁছাতেই জঙ্গলি কিরিটির হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে গেল। একদিকে সারা রাত্রি জাগা, তার উপর মারামারি। কিরিটি আর সুব্রত দুজনেই বেশ ক্লান্ত ছিল, কিন্তু এই রাত দুপুরে আসা চিঠি খুলে দেখতেই চোখের ঘুম উড়ে গেল তাদের। আমার ক্ষমতা আমি দেখিয়ে দিয়েছি, এবার তোমার ক্ষমতা দেখার সময়। তুমি কি ভাবছো যে তুমি কেসটা সলভ করেছো? না 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 না, তোমাকে আমি কেসটা সলভ করতে দিয়েছি। আর শুধু আজকে নয়, এর আগে অনেক কেস তোমাকে আমি এইভাবেই শুধু সলভ করতে দিয়েছি কিরিটি, কিন্তু আর না। এবার মনে হচ্ছে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি আমায় ততটা বাসো না, তাই আর তোমার কাছাকাছি থাকবার প্রয়োজন বোধ করছি না। আমি চললাম কিরিটি রায়, তোমার ধরা ছোঁয়া থেকে একটু বাইরে। দেখি এই আমাকে খুঁজে বার করার কেসটা তুমি সলভ করতে পারো কিনা। এটি তোমার শুভাকাঙ্ক্ষী সিংহ। পড়া শেষ হতেই সুব্রত হাতকে উঠল। কিরিটি এ কি বলছে? যাই বলুক, আপাতত আমার ঘুম পাচ্ছে, আর এই তো দেখছি আমাকে হাওয়া বদলাতে পাঠাতে গিয়ে নিজেই চলে গেল। তার উপর প্রথম দিন আপনি থেকে আজ তুমি, বড্ড জলদি আপন করে নিল রে। চ আজ ঘুমাই, বাকি যখন যা হবে তখন দেখা যাবে। শুনছিলেন কেয়ার অফ কাহিনীর আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের অবগুণ্ঠিতা অবলম্বনে কিরিটি রায় ও নেকড়ের থাবার হামলা। আজকের গল্পের বেতার নাট্যরূপ করেছেন ঐন্দ্রিলা সামন্ত। গল্পের সূত্রধার আমি অভিজিৎ। গল্প পাঠে কুন্তল। কিরিটির চরিত্রে ব্রতদীপ, সুব্রতর চরিত্রে অভিজিৎ, তালুকদারের চরিত্রে দিবম, শঙ্খশুভ্র ভাদুরীর চরিত্রে শুভদীপ্ত, কৃষ্ণার চরিত্রে কাব্যশ্রী, সিংহের চরিত্রে শুভদীপ, গুন্ডার চরিত্রে ইন্দ্রনীল, সুশোভনের চরিত্রে অভিজিৎ এবং সুতীর্থর চরিত্রে আসঞ্জন। গল্পের শব্দ সংযোজনে রয়েছে সুদেষ্ণা, আবহ অভিজিৎ, প্রচ্ছদ নির্মাণে রৌনক, সমগ্র পর্ব পরিচালনা ও প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের গল্প ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ এমন আরও রহস্য রোমাঞ্চে ভরা চরিত্ররা আসছে খুব শিগগিরই। আপনারা থাকুন আমাদের সঙ্গে, গল্পে থাকুন, শুনতে থাকুন কেয়ার অফ কাহিনীর সঙ্গে, কারণ রাত যত গভীর গল্প তত জাদুকরী। সাইনিং অফ, শুভরাত্রি।